সীমান্তরেখা লেখিকা ঝিলিক মল্লিক পর্ব 41। হঠাৎ দরজায় করাঘাত পড়ল। ভাইয়া, ভাইয়া, মামি তোমাকে ডাকছে ড্রয়িং রুমে, জলদি আসো। মিহির ডাক। মেয়েটা ভাই এসেছে শুনেই সঙ্গে সঙ্গে চলে এসেছে। ওর আবার ভাই ভক্ত বেশি। মেজবা বলতেই পাগল। অবশ্য হওয়ারই কথা। ছোটবেলা থেকে মেজবা ওকে আর রিমুকে নিজের বোনের মতো কোলে পিঠে করে মানুষ করেছে। তখন এদিকে পাকা রাস্তা ছিল না, গ্রামের মেঠো পথের মতো বাসার সামনে হতে কাঁচা রাস্তা ছিল। বর্ষার দিনে হাঁটু সমান কাদা পানি উঠে বিতিকিচ্ছিরি পরিস্থিতি তৈরি হতো। সেই হাঁটু সমান কাদা পানির মধ্য দিয়ে মেজবা প্রথমে রিমুকে কাঁধে নিত, এরপর কিছু দূরে মিহিদের বাসায় যেয়ে ওকে নিয়ে দুজনকে রিকশায় দুই পাশে বসিয়ে স্কুল পর্যন্ত এগিয়ে দিয়ে আসতো। ছুটি দেওয়ার ঘন্টা অর্ধেক আগেই স্কুলের সামনে যেয়ে দাঁড়িয়ে থাকতো। ওদের ছুটি হলে তারপর দুজনকে নিয়ে ফিরতো। মিহিকে ওর বাসায় দিয়ে রিমুকে নিয়ে আসতো, কখনো সামান্য অভিযোগও করতো না। অবশ্য ও নিজেই দায়িত্ব নিয়েছিল মিহি আর রিমুকে স্কুলে নিয়ে যাওয়ার। এরপর যখন তাহসিন আর একটু বড় হলো, তখন ওর দায়িত্বও নিল। সে সময় মেজবার বয়স কত ছিল? এই 16-17 হবে। আর মিহি রিমুরা সবাই তখন ছোট, প্রাইমারিতে পড়তো ওরা। ভাইকে খুব কাছ থেকে দেখেছে। অন্যান্য ভাই বোনদের তুলনায় মেজবার আদর স্নেহ বেশি পেয়েছে। এ কারণে ওরা ছোটবেলা থেকে রীতিমতো মেজবা ভক্ত হয়ে উঠেছে। তাদের বড় ভাই একটা সময়ের পর রুক্ষ এবং কঠোর ব্যক্তিত্বের হয়ে গেলেও তারা মেজবার মাঝে সবসময় তাদের আগের ভাইকেই খুঁজে ফেরে। আর অল্প কিছু মুহূর্তে একসাথে এই রুমে থাকলে বোধহয় আকশা আর মেজবার মধ্যে আরও অতিরিক্ত কিছু হয়ে যেত। তবে সেটা আর সম্ভবপর হলো না। মেজবা আকশাকে চট করে কোল থেকে নামিয়ে দিল। এমনকি আকশা বুঝে ওঠার আগেই ওকে কোল থেকে নামার জন্য প্রস্তুত হওয়ারই সময় দিল না লোকটা। এরপর খুব তাড়া দেখিয়ে বিছানার বাম দিকে অপাংক্তের ন্যায় পড়ে থাকা সেলফোনটা তুলে পকেটে ঢুকিয়ে নিল মেজবা। রুম থেকে বের হওয়ার আগে একবার দরজার কাছে দাঁড়িয়ে পড়ল। ঘাড় ঘুরিয়ে এক নজর আকশাকে দেখে বাইরে বেরিয়ে গেল ও। রাতের খাবারটা আজ সবাই একসাথে বসে খেয়েছে। পরিবারের একজনও বাদ যায়নি আজ। সবাই ড্রয়িং রুমে একত্র। বরাবরের মতো ডাইনিং টেবিলে সবার একসাথে জায়গা না হয় মিহি রিমোরা সোজাসুজি ড্রয়িং রুমের সোফায় বসে খাচ্ছে। অবশ্য ওরা ড্রয়িং রুমের সোফায় বসে টিভি দেখতে দেখতে আরাম করে খেতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। বাবা চাচাদের খাওয়া নিয়ে কঠোর নিয়মনীতি থাকার পরও এমন সুযোগ পেলে ওরা হাতছাড়া করতে চায় না। তাই ডাইনিং টেবিলে সবার জায়গা হচ্ছে না শুনেই সবকটা সুরসুর করে সোফায় গিয়ে বসেছে। আকশাও যেতে চেয়েছিল, কিন্তু ওর শ্বশুরের কড়া নির্দেশ আজ ডাইনিংয়ে সবার সাথে বসে খেতে হবে। তার ছেলে বউটা ঠিকমতো খাওয়া দাওয়া করে না, এমন নালিশ বেশ কয়েকবার পেয়েছেন তিনি। তাই এবার কঠোর হাতে এই অনিয়ম দমন করতে নেমেছেন। আকশার পাতে বেশ কয়েক পিস সলিড গরুর মাংস তুলে দিলেন। ওর শ্বশুর আব্বু আকশা সবটুকু খেতে পারল না, বরং যা দেয়া হলো তার অর্ধেকের বেশি পাশের চেয়ারে বসা মেজবার পাতে তুলে দিল ও। মেজবা ঘাড় ঘুরিয়ে চোখ রাঙিয়ে তাকালো ওর দিকে। তবে আকশার অসহায় মুখখানা দেখে এবেলায় ছাড় দিল, বেশি জোরাজোরি করল না। অনেকদিন পর বাড়িতে ফেরায় আজ প্রায় অনেক রাত অবধি বাপ চাচা আর দুলাভাই কাজিনদের সাথে ড্রয়িং রুমে বসে গল্প আড্ডা চলল মেজবার। এর মধ্যে ওঠার চেষ্টা করেছিল আসর থেকে, কিন্তু ওর আব্বু খোশ মেজাজে বসিয়ে দিয়েছিলেন ছেলেকে। কতদিন পর একমাত্র ছেলেকে কাছে পেয়েছেন তিনি, ছাড়তে কি চান? মেজবার অবশ্য ধ্যান ছিল অন্যদিকে। গল্প আড্ডায় শুরুর 1.5-2 ঘন্টা গভীর মনোযোগ দিয়ে মগ্ন হলেও এখন আর মন বসাতে পারছে না। ওর মন তো অন্যদিকে। বারবার দেয়াল ঘড়িতে সময় দেখছে, রাত বাজে 12:30টার ওপরে। মেজবা এবার বলেই ফেলল, আব্বু চাচু ঘুমাবে না তোমরা? আর আব্বু, তুমি এত রাত জাগছো কেন? তোমার এমনিতেই প্রেশার হাই থাকে অল টাইম, বেশি রাত জাগলে ক্রিটিক্যাল সিচুয়েশনে পড়বে। সে তো তুমি আজ এতদিন পর বাড়ি ফিরলে তাই। মেজবা ওর আব্বুর কথা সম্পূর্ণ করতে দিল না, এক প্রকার জোর করে তাদেরকে ঘুমাতে পাঠিয়ে দিল। বাকিরাও চলে গেল ভেতরে। তারা যেতেই মেজবা জোরে শ্বাস টানল, এরপর উঠে পড়ল দ্রুত। এমনভাবে রুমের দিকে পা চালালো যেন খুব তাড়া আছে ওর, ট্রেন মিস হয়ে যাবে ভাবখানা এমন। আকশা আলমারি থেকে কিছু নতুন কাঁথা কম্বল বের করছিল। আজ খুব বৃষ্টি হয়েছে, এখনো ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে বাইরে। মেঘের গর্জন শোনা যাচ্ছে, দূরে কোথাও বাজ পড়ছে ঘন ঘন। আকশার বাজ পড়ার শব্দে ভয় লাগে, বুক কেঁপে ওঠে প্রতিবার। ও বারবার বুকে ফু দিচ্ছে, দরদ পড়ছে। মেজবা এসে পরনে থাকা অলিভ স্যান্ডো গেঞ্জিটাও খুলে ফেলল। আকশা আর চোখে তা দেখে ভ্রু কুঁচকে ফেলল। এই শীতল আবহাওয়ায় কারো মাথা খারাপ না হলে খালি গায়ে থাকে?
লোকটার কি শীত করছে না? আকশার মনে প্রশ্নটা এলো, তবে মুখে আনলো না। মেজবা বিছানার উপর এক প্রকার লাফিয়ে পড়ে বিছানা তছনছ করে আরাম করে আধশোয়া হয়ে ফোন স্ক্রল করতে করতে ওকে জিজ্ঞাসা করলো, ব্ল্যাঙ্কেট বার করছো কেন? কি করবে? মাথায় দেব? জবাবটা শুনে মেজবা সরু চোখে তাকালো আকশার দিকে। আকশার নাকের ডগা লাল, বেশ রেগে আছে মনে হচ্ছে। মেজবাকে ওভাবে তাকিয়ে থাকতে দেখে আকশা পুনরায় বলল, ব্ল্যাঙ্কেট দিয়ে মানুষ কি করে জানেন না? তাই করব। ওহো। আকশা ঘুমাবে ভেবে মেজবা দখল করে রাখা পুরো বিছানার এক পাশ ছেড়ে দিয়ে শুলো। কিন্তু যা ঘটল তা ওর কল্পনাতীত। মেজবাকে চরম আশ্চর্য করে দিয়ে আকশা বালিশ ফ্লোরে রাখলো। তারপর সেই বালিশে মাথা রেখে ঠান্ডা ফ্লোরেই শুয়ে পড়ল। আকশাকে ফ্লোরে শুধু বালিশ পেতে ঘুমাতে দেখে মেজবা নিচে নেমে ওর কাছে গেল। উল্টো দিক হতে ঘুরিয়ে নিজের দিকে ফেরালো ওকে। উৎকণ্ঠিত স্বরে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, ফ্লোরে ঘুমাচ্ছ কেন তুমি? এমনি আমার ফ্লোরে ঘুমানো অভ্যাস। আগে তো এই অভ্যাস ছিল না। আগে ছিল না, তবে রিসেন্ট হয়েছে। বেবি পেটে আসার পর থেকে ফ্লোরে না ঘুমালে শরীরে জ্বালাপোড়া হয়। এই অভ্যাস পরিবর্তন করতে হবে। ফ্লোরে ঘুমাবে না, এতে তোমার ফিজিক্যাল প্রবলেম হবে। দেখে উঠে এসো। মেজবাকে নেয়ার জন্য হাত বাড়িয়ে দিল, কিন্তু আকশা পাল্টা হাত না বাড়িয়ে আরও জবুতবু হয়ে শুয়ে বলল, হুম, আপনি বিছানায় গিয়ে ঘুমান, আমি এখানেই ঠিক আছি। বিছানায় ঘুম হবে না। মেজবা পড়ল মহা মুসিবতে। বাড়িয়ে দেওয়া হাত মুঠো করে ফেলল। বাইরে বৃষ্টির তোড় বাড়ছে ক্রমশই। ঝিরিঝিরি বৃষ্টি ধীরে ধীরে মুষলধারে ঘন বর্ষায় পরিণত হচ্ছে। বোধহয় সারা রাত ধরে চলবে বর্ষণের এই তীব্রতা। ঠান্ডাও বাড়ছে। এই ভয়াবহ ঠান্ডায় এই মেয়ে নাকি ফ্লোরে ঘুমাবে। ভয়াবহ একটা রোগ না বাঁধিয়ে ক্ষান্ত হবে বলে মনে হচ্ছে না। মেজবার ঠোঁট চেপে নিজের রাগ নিয়ন্ত্রণ করে নিল। আকশা চোখ বুজেছে সবে, এর মধ্যে একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটল। অনুভব করলো কাত হয়ে শুয়ে থাকা ওর কোমরে একটা শক্তপোক্ত হাত সাপের ন্যায় পেঁচিয়ে ধরেছে। শক্তিশালী হাত, কিছুটা গরম। আকশা শরীর নাড়ালো না। মুখ ঘুরিয়ে দেখলো মেজবা শুয়ে আছে ওর পাশে। মেজবার মুখ ওর ঘাড়ের ওপরে, গরম নিঃশ্বাস পড়ছে ওর ঘাড়ে গলায়। আরাম ঠেকছে বেশ। আকশা নড়াচড়া করলো না, চুপ করে শুয়ে রইল। মেজবা বিছানার ওপর থেকে একটা কাঁথা টেনে দুজনের গায়ে জড়িয়ে নিল। এখন ওরা কাঁথার নিচে। মেজবার হাত আকশার পুরো শরীরে বিচরণ করছে। আকশা নীরবতা ভেঙে মেজবার উদ্দেশ্যে প্রশ্ন করল, আপনি নিচে এসে ঘুমাচ্ছেন যে, বিছানায় যেয়ে ঘুমান। তুমি ফ্লোরে ঘুমালে আমার বিছানায় ঘুম হবে? আকশা চুপ হয়ে গেল। এ কথার বিপরীতে আর কি বা প্রশ্ন করবে ও। দীর্ঘ আধ ঘন্টার মতো দুজনে কাঁথার নিচে চুপচাপ শুয়ে রইল। সামান্য ইঞ্চিখানিকের দূরত্ব হবে বোধ হয়। মেজবার চোখ লেগে এসেছিল প্রায়। হঠাৎ চিকন কণ্ঠস্বরটা কানে এলো, উফ, খিদে পেয়েছে। মেজবার ঘুম কাতুরে চোখ তৎক্ষণাৎ খুলে গেল। আকশা হাঁসফাঁস করছে। মেজবা উদ্গ্রীব হয়ে জিজ্ঞাসা করলো, কি হয়েছে তোমার? খিদে পেয়েছে। মেজবা উঠে বসলো, রুমের লাইট অন করলো। আকশাকে কোলে তুলে নিয়ে বিছানায় বসিয়ে দিয়ে বলল, তখন যদি ঠিকমতো খাবারটুকু খেতে তাহলে এখন আর ক্ষুধা লাগতো না। এখন কি খাবে তাই বলো, যা খুশি। মেজবা উঠে গেল। এখন সবাই গভীর ঘুমে। কাউকে বিরক্ত না করে রান্নাঘরে গিয়ে খাবার নিয়ে আসতে হবে। খুবই রিস্কি কাজ। মেজবা তবু বিনা দ্বিধায় গেল। আকশার পেট জ্বলে যাচ্ছে ক্ষুধার চোটে। আর ধৈর্য ধরে বসে থাকতে পারছে না ও। মেজবা ফিরল মিনিট দশেকের মধ্যে। খাবার গরম করে আনতে সময় লেগেছে। আকশার সামনে এনে ধরতেই ও নাক সিটকে বলল, কি এনেছেন এটা? কেন, খাসির মাংস আর পোলাও? সরান, আগে এটা সরান, বমি আসছে আমার। ওয়াক। মেজবা দ্রুত প্লেট সরিয়ে নিল। সরু চোখে তাকিয়ে রইল আকশার দিকে। এরপর বলল, খাসির মাংসই পেলাম ফ্রিজে। খাসির মাংস খেতে পারি না ইদানিং, অন্য কিছু আনুন। অন্য আর কি আনবো, ফ্রিজে রান্না করার তেমন কিছু নেই। শিট, চিন্তায় ফেলে দিলে। আকশা আর্তনাদ করতে করতে বলল, জানি না, কিছু একটা নিয়ে আসুন। অনেক বেশি খিদে পেয়েছে আমার। মনে হচ্ছে খিদের চোটে মরেই যাব। চোপ। শেষাক্ত বাক্য উচ্চারণ করার সাথে সাথে ধমকটা খেলো আকশা। ও চুপসে গিয়ে বলল, চিপস আছে ওয়ারড্রোবের মধ্যে, চিপস খাই তাহলে? না, আনহাইজেনিক ফুড খাওয়া যাবে না। তাছাড়া চিপস খেলে ক্ষুধা কমার বদলে আরও বাড়বে। তুমি আধ ঘন্টার মতো একটু কষ্ট করে ওয়েট করতে পারবে সোনা, প্লিজ? আকশার কাঁধে হাত রেখে প্রশ্ন করলো মেজবা। আকশা ছলছল চোখে তাকিয়ে বলল, আচ্ছা করছি, আপনার ফোনটা দিয়ে যান, ড্রামা দেখব। আমার ফোনে চার্জ নেই। মেজবা ফোনের লক খুলে আকশার হাতে ফোন দিয়ে
রুম থেকে বেরিয়ে গেল। আকশা ফোন নিয়ে ড্রামা দেখতে ব্যস্ত হলো। ড্রামায় মনোযোগ দেওয়ায় পেটের জ্বালা পোড়াটা কিঞ্চিত কমল। মেজবা ফিরল ঠিক আধা ঘন্টা পর। দরজায় টান পড়তে আকশা ফোন রেখে সামনে তাকিয়ে অবাক হলো। স্বয়ংক্রিয়ভাবে ওর গাল হা হয়ে গেল। মেজবার হাতে একটা বড় ট্রে, কাছে এগোতে বোঝা গেল ট্রেতে প্লেট আর বোল রাখা। মেজবা এগিয়ে এসে ট্রে রাখলো বিছানার ওপর। আকশা অবাক হয়ে দেখলো ট্রেতে কাচের প্লেট, প্লেটে চিকেন মাঞ্চুরিয়ান, ফ্রাইড রাইস, চাইনিজ ভেজিটেবল আর একপাশে গরুর মাংস। কিন্তু গরুর মাংসটা দেখতে ভিন্ন রকম। আকশা কৌতূহল নিয়ে দেখতেই মেজবা বলল, ওটাকে গরুর ঝুড়া মাংস বলে। আকশার চোখ কপালে। ও অবাক হয়ে জিজ্ঞাসা করল, এসব আপনি রান্না করেছেন? এই স্যুপটাও? হ্যাঁ, আমি রান্না করেছি তোমার জন্য। এই স্পেশাল রান্নার বিনিময়ে তোমার আমাকে কি দেওয়া উচিত? আকশার ঠোঁটের কোণে এক চিলতে হাসি। মেজবা ওর দিকে তাকিয়ে থেকে ভ্রু নাচিয়ে বলল, হুম। আকশা প্রশ্নের কোনো জবাব দিল না। বসা থেকে হাঁটু ঠেকিয়ে আরও খানিকটা উঠে বসলো ও। মেজবার গলা জড়িয়ে ধরল। এরপর আচানক ওর ঠোঁটে একটা চুমু খেতেই মেজবা জাপড়ে টেনে ধরল ওকে। ওর গলায় একটা চুমু খেয়ে কানের কাছে মুখ এগিয়ে ফিসফিস করে বলল, আসো, তুমি খাবার খাওয়ার আগে তোমাকে খাই।